তামিম ইকবালের ব্যাট হাসা মানেই দেশ হাসা, আর কত ঘোড়ার ঘাস কেটে তাদেরকে টানবো। মাশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো খেলেছে, কিছু ত্রুটি ছিল কিছু কিছু জায়গায়, বাট ওভারঅল ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দারুণ করেছে, এই জন্যই আমরা জিততে পেরেছি। টপ অর্ডার খুবই জঘন্য, নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশের টপ অর্ডারে নাজমুল হাসান সন্তু একদিন ওপেনিংয়ে আসতেছেন, একদিন ওয়ান ডাউনে আসতেছেন, একদিন টু ডাউনে আসতেছেন, কিন্তু কোনো কিছুই তিনি করতে পারছেন না কাজের কাজ। তিনি শুধু মিডিয়াতে গলাবাজি করতে পারতেছেন। তিনি বলেন ক্যাপ্টেন না হয়ে আমি কতদিন খেলবো, আমার সব দিন পারফর্ম করা লাগবে না, কিন্তু তিনি বিগত কোনো সিরিজে, জিম্বাবুয়ে সিরিজে, আমেরিকা সিরিজে, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ কোথাও তিনি পারফর্ম করতে পারছেন না। তাহলে তিনি কোন মেরিটে আসলে জাতীয় দলে আসছেন, এটা নিয়ে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে লিটন দাস, তার কথা কি বলবো, 2015 সাল থেকে তিনি ইয়াং, এখনও 10 বছর পরেও তিনি ইয়াং, কিন্তু তিনি আসলে বুঝেন না কেমনে কোন শটটা মারতে হয়, শট সিলেকশন খুবই বাজে। এই সব কিছু মিলে আসলে দেশের মানুষ জিতলেও না ওই যে তৃপ্তিটা থাকে না বাংলাদেশের। আপনি যদি মিডিল অর্ডারে আসেন, এই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটু স্টেবল। তৌহিদ হৃদয় বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, বাংলাদেশের সবথেকে বড় কনসার্নের জায়গা ছিল বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান পারফর্ম করতে পারছে না। অবশেষে সাকিব আল হাসান পারফরমেন্সে বেড়েছে, দেশবাসীর জন্য আনন্দের এবং সম্মানের জায়গা যে সাকিব আল হাসান দারুণ পারফর্ম করেছেন। তিনি টুর্নামেন্ট ভালো পারফর্ম করুক, তাহলে বাংলাদেশ আরও ভালো করতে পারবে। দেখেন, আমাদের দেশীয় প্লেয়ার আমরা হয়তো বা ট্রল সমালোচনা করতে পারি, কিন্তু যখন বাইরে থেকে কেউ এরকম কথা বলে তাদেরকে আসলে একদম সজোরে প্রতিবাদ করা উচিত। কেননা বীরেন্দ্র সেবক তার নিজের দেশে, আমাদের ইমরুল কায়েস যেটা বলেছেন, হয়তো তিনি নিজে জীবনে সম্মানিত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি, এজন্য অন্য কাউকে সম্মান দিতে পারে না। সাকিব আল হাসানকে ভারতের অনেক লিজেন্ডারি ক্রিকেটার, বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কিংবা সৌরভ গাঙ্গুলি বলেন বা সচিন টেন্ডুলকার, সবাই পারফরমেন্স করেছে। সেবাগ আসলে কি বললো সেটা যায় আসা উচিত না, এবং সেবাগের কথাটা যে কতটা ভুল সেটা পারফরমেন্সে বুঝিয়ে দিয়েছে। তার দেশে বিরাট কোহলির মতো ক্রিকেটার তো পুরো দুনিয়ায় হয় না। সেই বিরাট কোহলি যখন খারাপ পারফর্ম করতে পারে, আমাদের সাকিব কেন 3-4টা ম্যাচ পারফর্ম করতে পারবে না? এই বিশ্বকাপটা আসলে দেখতেছেন কেমন পিচ, 140-50-এর পিচ। তিনি যেরকম একটু ধরে সেট হয়ে খেলতে পারেন, এরকম পিচে আসলে অন্তত আপনাদের যারা খেলে শান্ত, তৌহিদ হৃদয়, শান্ত, লিটন, এদের থেকে তো তিনি ভালো করতেন। তিনি মুশফিকুর রহিম ছিলেন, কারণ ওপেনিং দেখেন মাঠে ঢুকতেই খেলা শেষ হয়ে যাবে। সেই তুলনায় তামিম ইকবাল থাকলে ভালো করতেন। আজকে যে নেদারল্যান্ডসের সাথে খেলা ছিল, এই নেদারল্যান্ডসের সাথে 2016 সালে তামিম ইকবাল সবার থেকে বেশি রান করেছিলেন, 48 বলে 83। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হবেন সাকিব। এর আগে ছিল তাসকিন। তার মানে কি ঘুরে ফিরে তারাই পারফর্ম করছে, তাদেরকেই আসলে দলে রাখা উচিত। পুরানো চাল ভাতে বরে থাকলে ভালো হতো। এটা তো স্টাডি প্রমাণ করে, বাংলাদেশের টি-20 যে কয়টা ম্যাচ জিতেছে সেখানে মেজরিটি রানই তামিম ইকবালের ছিল। ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালের একটু পারফরমেন্স খারাপ ছিল, তাও 2016 ওয়ার্ল্ড কাপে কিন্তু সর্বোচ্চ রান স্কোরার তামিম ইকবাল ছিল। তার পারফরমেন্সের কারণেই ওমানের সাথে সেঞ্চুরি বলেন বা নেদারল্যান্ডসের সাথে পারফর্ম বলেন, বাংলাদেশ মূল পর্বে গিয়েছিল। তো তামিম ইকবালের ব্যাট হাসা মানেই দেশ হাসা, তো তিনিও দেশকে মিস করেন আমাদের তাই মনে হয়। তিনি অ্যানালাইসিস যখন করেন, দেশকে ভালোবাসেন, মনে প্রাণে দেশের পক্ষে কথা বলেন। আমরা আমরাও তাকে মিস করি। এইরকম পিচে মেহেদী হাসান মিরাজের খুব দরকার ছিল। এটা একটা স্পিন ট্র্যাক, এই পিচে মেহেদী হাসান মিরাজ বোলিং করতে পারতেন, ব্যাটিং করতে পারতেন। তিনি ওপেনিংয়ে খেলেন, মিডিল অর্ডারে খেলেন, লো অর্ডারে খেলেন, তিনি ক্যাপ্টেন্সিও করেন, ফিল্ডিংও ভালো। কিন্তু আসলে বাংলাদেশ দলের এখন টপ অর্ডারটা বাদে দেখেন মধুর সমস্যা। আমাদের শরীফুল ইসলাম এত ভালো বলার, তাকে জায়গা দিতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। তবে মেহেদী হাসান মিরাজ থাকলে অন্তত তাকে যে ওপেনিং দিয়ে করানো যায়, তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি শান্ত, সৌম্য, লিটন এদের থেকে অন্তত তিনি ভালো খেলতেন। বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে হচ্ছে স্বেচ্ছাচারিতার যে জায়গাটা, বোলিংয়ে দেখেন একটা কম্পিটিশন আছে। একটা কম্পিটিশন যখন থাকবে তখন কিন্তু সবার মধ্যে ভালো করার একটা তাগিদ থাকে, যে আমি যদি, যেমন শরীফুল বাংলাদেশের বেস্ট বোলার, সে দলে ঢুকতে পারছে না কম্বিনেশনের কারণে, কারণ সবাই ভালো পারফর্ম করতেছে। ব্যাটিংয়ে এরকম নাই, শান্ত জানে আমি 2 করলেও আমি এখানে আছি, না করলেও নাই। নতুনদেরকে সুযোগ দিতে হবে, আর কত ঘোড়ার ঘাস কেটে তাদেরকে টানবো। তারা তো দেশের বোঝা, শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন, 9-10 লাখ টাকা নেয়, কিন্তু দেশকে তিনি কি দিচ্ছেন? দেশকে তিনি কিছুই দিচ্ছেন না। আপনি দেখেন নতুন ট্যালেন্টকে জায়গা দিলে কি তো ভালো হয়। বাংলাদেশের লেগ স্পিনার ছিল না, পুরো দুনিয়া যখন লেগ স্পিনার নিয়ে খেলে, আফগানিস্তানের মতো দেশ 3-4টা লেগ স্পিনার নিয়ে খেলে, বাংলাদেশে ছিল না। রিশাদ হোসেন বাংলাদেশে যখন জয়েন করলেন, তিনি দেখেন আজকের ম্যাচটা কিন্তু নেদারল্যান্ড জিতেই যাচ্ছিল প্রায়, তিনি 3 বলে 2টা উইকেট নিলেন, পরবর্তী ওভারে এসে আরেকটা উইকেট নিলেন, হ্যাটট্রিক চান্স করার একটা অবস্থা দেখা দিল। তার মানে দেখেন এরকম যদি নতুন প্রতিবাদের চান্স দেন, বাংলাদেশ এখন বিশ্বে কিন্তু একটা জানান দিল যে হ্যাঁ আমাদেরও লেগে আছে, আমরাও ভালো করতে পারবো। সুতরাং এরকম নতুন নতুন মুখদেরকে সুযোগ দিতে হবে। সৌম্যর কথা যদি বলেন, সৌম্যর টি-20 ওয়ার্ল্ড কাপে এভারেজ হচ্ছে 9। আমি আপনাকে যদি স্টার্ট বলি, আপনি হাসতে হাসতে মাটিতে গুড়িয়ে পড়বেন। আমি সৌম্য সরকারের একটি স্টার্ট আমি আপনাকে কালেক্ট করেছি, আমি আপনাকে বলি। তিনি জাতীয় দলে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছেন 16 ম্যাচে তিনি রান করছেন 151, মানে প্রতি ম্যাচে তিনি করেছেন 9.5 করে গড়ে রান। একটা ওপেনিং ব্যাটসম্যান 9.5 করে গড়ে রান করেন, তার স্ট্রাইক রেট হচ্ছে 98। এই প্লেয়ারও যখন জাতীয় দলে টি-20তে চান্স পায়, প্রত্যেক বছর বিশ্বকাপ আগে
কোনো ডোমেস্টিকে এনামূলক বিজয় ডোমেস্টিকে পারফর্ম করে চান্স পায় না, ইমরুল কায়েস তো সেদিন আক্ষেপ করে বললেন তিনিও চান্স পায় না, কিন্তু সৌম্য আসলে কোন মেরিটে যে চান্স পেয়ে গেল, খেলে গেল, এটা হাতুড়ি সিংই খুব ভালো বলতে পারবেন আসলে তার মনে কি চলে।